প্রতাপ ও সুরঞ্জনা দুই ভাই বোন, উচ্চবিত্ত পরিবারের সন্তান। দুজনেই উচ্চশিক্ষিত, কিন্তু কেউ বিয়ে থা করেনি। প্রতাপ ফিজিক্সের প্রফেসর এবং বোন সুরঞ্জনা, যার ডাকনাম সুরো, অ্যানথ্রোপোলজিতে মাস্টার ডিগ্রি এবং শেষ পর্যন্ত একটা উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষিকা। দুজনেই প্রতিষ্ঠিত। দুজনের খ্যাপাটে একটা নেশা ছিল, কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক চর্চা করা। রাত নেই বিরেত নেই, শ্মশান গোরস্থান সব জায়গায় ঘুরে বেড়ানো দুই ভাই বোনের নেশা। কখনো তারাপীঠে বিভিন্ন তন্ত্র সাধকের সঙ্গ নেওয়া, আবার কখনো সল্টলেকের বিশাল বাড়িতে যাগ যজ্ঞ এসব অবিরাম চলতে থাকত। এবার প্রতাপ পুরুলিয়ায় গিয়েছিল এক বিখ্যাত তন্ত্র সাধকের সাথে। সেখান থেকে একটা মেয়েকে নিয়ে আসে। মেয়েটিকে এক সাংঘাতিক পরিস্থিতির মধ্য থেকে উদ্ধার করে প্রতাপ। মেয়েটির নাম বাতাসী। রোগা গড়ন, চুলগুলো লম্বা কিন্তু উস্কো খুস্কো, চোখ দুটি বিভৎস, যেন মনে হয় ভেতরে একটা আগুনের গোলা। সাধারণ ভীতু মানুষ ওর দিকে তাকালে ভয় পেয়ে যেত। মেয়েটিকে পাড়ার লোকেরা ডাইনি সন্দেহ করেছিল। সেইভাবে তারা গাছের সাথে বেঁধে বিচার সারছিল। ঠিক এই রকম সময় প্রতাপ সেখানে উপস্থিত হয়। গ্রামবাসীর অভিযোগ, গত 2-4 মাসে প্রায় 5-6টি শিশু ও নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে আশেপাশের গ্রামে, আর সেখানেই বাতাসীকে দেখা গেছে। গ্রামের মানুষ বাতাসীর প্রতি অত্যন্ত সন্দিহান হয়ে উঠেছে। তাই আজকের বিচার সভায় বাতাসীর বিচার চলছে, আর ঠিক সেখানেই প্রতাপ উপস্থিত হয়। এই কি ব্যাপার, তোমরা মেয়েটিকে এভাবে বেঁধে রেখেছো কেন? ওকে ভাসতে দেবো ক্লাই, ও ভাসলে মোরা মরবক। হে বাবু, মেয়েটি ডাইন আছে বটে, উকে আমরা মাইরাই ফেলাবো বটে। আমরা উকে না মারলে কেউ বাঁচবো ক্লাই। ওকে মরতেই হবে বটে, ওকে মরতেই হবে। কেউ ওর গায়ে হাত দেবে না, আমি দেখছি। এই মেয়ে, তুমি আমার সাথে কলকাতায় যাবে? হে বাবু, তুই আমাকে বাঁচা এদের হাত থেকে। তুই যেখানে নিয়ে যাবি মুখে সেখানে যাবো বটে মই। তুই শুধু আমাকে এদের হাত থেকে বাঁচা বাবু, বাঁচা আমায়। মোদের আপত্তি লাই, তুই আজ রাতে ট্রেনে ওকে কলকাতা নিয়ে যা। ঠিক বটে। হ্যাঁ বাবু, তুই ওকে নিয়ে যা। বাতাসীকে নিয়ে সেই রাতের ট্রেনেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় প্রতাপ। সকালে গিয়ে নিজের বাড়ি ঢোকে। সুরো, এই মেয়েটিকে নিয়ে এলাম, তোর সাথেই থাকবে। আমি বাড়ি থেকে বেরোলে তোর বড়ই নিঃসঙ্গ লাগে, তোর সাথেই গল্পগুজব করবে। হ দিদিমণি, আমি তোমার সাথে থাকবো, তোমার সব কাজ করিয়ে দিব। তুমি একদম চিন্তা করো লাই। ঠিক আছে বাতাসী, আমাদের বাইরের কাজের লোক আছে, তোমাকে আর কাজ করে উদ্ধার করতে হবে না। তুমি আমার সঙ্গে সঙ্গে থাকবে, তাহলেই হবে। তোমার বাবা মাকেও নেই। লা রে দিদিমণি, মা বেটি তো মোর জন্ম দিয়ায় সগে গেল। বাপ তো বাবুর বাড়ি মনীষ খাটতো। ছোটবেলায় আমায় নিয়ে একবার নাগাল্যান্ডে কাজে গেল। বছর 5 ছিলাম ওখানে। তারপর এই মাস 3 হইল আবরে বেলপাহাড়ি আইসি বটে। তা বেশ বাতাসী, তুমি আমার ঘরের পাশের ওই ছোট্ট ঘরটিতে থাকবে। যাও, ওই বাম দিকের বাথরুমে ভালো করে স্নান করে খেয়ে ঘুমিয়ে নাও। বিকেলবেলা তোমার পোশাক আশাক কিনতে মার্কেটে যাবখন। ঠিক আছে দিদিমণি, তুই মুখে নিয়ে যাস। এভাবেই বেশ কেটে যাচ্ছিল কাল। হঠাৎ একদিন এক পূর্ণিমার রাতে
সুরঞ্জনা ও বাতাসি ওদের ঠাকুর ঘরের পাশে যে সুন্দর একটা ছাদ আছে, যে ছাদের ওপর থেকে আকাশের চাঁদকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়, সেই পূর্ণিমার চাঁদকে দুজনে মিলে উপভোগ করছিল। প্রতাপ একটু বেরিয়েছিল বাইরে কোথাও। এমন সময় সুরঞ্জনা জল পিপাসা পায়। এই আদিবাসী মেয়েটিকে দিয়ে সে জলের বোতল আনবে না বলে নিজেই দোতলায় নিজের ঘরে গেল। কিন্তু হঠাৎ যখন সে ছাদে ফিরল, ছাদে এসে দেখে বাতাসি নিচু হয়ে কি যেন একটা চিবোচ্ছে। সুরঞ্জনা একটু আড়ালে গিয়ে ব্যাপারটা লক্ষ্য করার চেষ্টা করল। তার চক্ষু স্থির হয়ে গেল। দেখলো একটা মরার মাথার খুলি, যা কিনা প্রতাপ ও সুরঞ্জনা কালো জাদুর সরঞ্জাম হিসেবে ব্যবহার করে, সেটিকে নিয়ে বাতাসি চিবোতে শুরু করেছে। আর এক নাগারে ওর গালের পাশ থেকে লালা ঝরে পড়ছে অবিরাম ধারায়। চাঁদের আলোয় বাতাসিকে পিশাচিনী বা ডাইনির মতো দেখাচ্ছে। সুরঞ্জনা পেছন থেকে ধমকে ওঠে। এই বাতাসি, কি করছিস তুই? বাতাসি বাহ্যজ্ঞানহীনের মতো খুলির হাড় চিবোচ্ছে। সুরঞ্জনা পিছন থেকে ঝাঁকুনি দেয় বাতাসিকে। বাতাসি, কি হচ্ছে? বাতাসি পিছনে ফেরে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। হঠাৎ যেন অতি মানবী হয়ে ওঠে। সুরো ভয়ে চিৎকার করে ওঠে। বাতাসি দু হাত বাড়িয়ে সুরঞ্জনার গলা চেপে ধরে। বাতাসির গায়ে যেন অসুরের শক্তি। হঠাৎ সুরঞ্জনার ঘাড়ে কামড় বসিয়ে দেয়। সুরঞ্জনা চিৎকার করে ওঠে। আস্তে আস্তে সুরঞ্জনা কাহিল হয়ে পড়ে। বাতাসি রক্ত শুষে খেতে শুরু করে। ঠিক এমনই সময় প্রতাপ বাড়ি ফেরে। কাউকে না দেখে ছাদের দিকে আসে। ছাদে এসে দেখে বাতাসি সুরোর ঘাড় মোটকে ঘাড় থেকে রক্ত শুষে চলেছে। সুরঞ্জনা সংজ্ঞাহীন পাগলের মতো প্রতাপ চিৎকার করে ওঠে। বাতাসি, কি হচ্ছে সব? হাতের সামনে কোনো লাঠি বা ডান্ডার খোঁজ করতে থাকে, কিন্তু কিছুই পায় না। এদিকে বাতাসি ডাইনির মতো হয়ে প্রতাপকে ধাওয়া করে। প্রতাপ ভয়ে সিঁড়ি দিয়ে পড়ি কি মরি করে ছোটে। বাতাসিও যেন বাতাসের গতিতে পিছু নেয়। বাইরের গেট পার হয়ে প্রতাপ তাড়াতাড়ি বাইরের থেকে ছিটকানি এঁটে দেয়। চিৎকার করে ডাকতে শুরু করে লোকজনকে, বাঁচাও বাঁচাও। অপরদিকে বাতাসি ভিতর থেকে গেটে লাথির পর লাথি মারতে থাকে। প্রতাপের চিৎকারে কিছু মানুষ জুটে যায়। সকলে মিলে একসাথে বাতাসিকে ধরে ফেলে। প্রতাপ তার পারিবারিক চিকিৎসক দিব্যেন্দুবাবুকে ফোন করে। দিব্যেন্দুবাবু এসে প্রথমেই বাতাসিকে কড়া ঘুমের ইঞ্জেকশন দেন। বাতাসি ধীরে ধীরে ঘুমে ঢলে পড়ে। ওদিকে তাড়াতাড়ি সুরঞ্জনার প্রাথমিক চিকিৎসাও শুরু হয়। সুরঞ্জনার জ্ঞান ফেরে। সে ভয়ার্ত দৃষ্টিতে তাকায়। ভয়ে দাদা প্রতাপকে জড়িয়ে ধরে। সে যেন সেই মুহূর্তটাকে ভুলতে পারছে না। সকলে সুরঞ্জনাকে ধরাধরি করে দিব্যেন্দুবাবুর নার্সিংহোমে নিয়ে যায়। পরদিন বিকেলে প্রতাপের কাছ থেকে বাতাসির সংক্ষিপ্ত জীবনের ইতিহাস শুনে দিব্যেন্দু ডাক্তারবাবু বলেন, সম্ভবত নাগাল্যান্ডে থাকার সময়ই কোনো এক নরখাদক গোষ্ঠীর সাথে এরা ছিল। সেখান থেকে মানুষের রক্তের স্বাদ পেয়ে গেছে বাতাসি। ওর মানসিক চিকিৎসা প্রয়োজন। সকলে মিলে ঠিক করে বাতাসিকে মেন্টাল হসপিটালে ভর্তি করবে। তারপর একদিন বাতাসিকে মেন্টাল হসপিটালে ভর্তি করে প্রতাপ সিদ্ধান্ত নেয় কালা জাদুর চর্চা আর নয়, যথেষ্ট শিক্ষা হয়েছে।
বন্ধুগণ, গল্পটা আপনাদের কেমন লাগলো অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দেবেন আরও নতুন নতুন গল্প পেতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।